যে কোনো টুর্নামেন্টের শেষে বা যে কোনো লিগ শেষ হওয়ার পর স্যার অ্যালেক্স ফার্গুসনের একটা ফ্রেজ আমার ভীষণভাবে মনে পড়ে যায়, জানি না আর কার মনে পড়ে। অ্যাটাক উইন্স ইউ ম্যাচেস, ডিফেন্স উইন্স ইউ টাইটেলস। যে কোনো ম্যাচ জিততে গেলে অ্যাটাক ভীষণভাবে আমার দরকার, কিন্তু টাইটেলকে ফাইনালি জিততে গেলে ডিফেন্স সব থেকে বেশি গুরুত্বপূর্ণ রোল প্লে করে। আর এইবারের এই ডুরান্ট কাপের দিকে তাকালে দেখা যাবে যে অন্ততপক্ষে কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনাল হয়ে ফাইনাল অবধি মোহনবাগানের সব থেকে বড় প্রবলেম, মাথা ব্যথা, যন্ত্রণার জায়গাটা হচ্ছে ডিফেন্স। এখন আর মনে হয় না যে ক্রিটিসিজম বা ব্লেমিংয়ের কোনো জায়গা রয়েছে। ডিফেন্সিভ স্ট্র্যাটেজিস, অর্গানাইজেশন চেঞ্জেস পুরোপুরি কিন্তু ফেল করেছে। হোসে মলিনা তিনি এই নকআউট পর্বে একটা ম্যাচেও কিন্তু মোহনবাগান ডিফেন্স যা তিনি তৈরি করেছেন, সেখানে মোহনবাগান জনতাকে বা যে কোনো নিউট্রাল ফুটবল ফ্যান যে হয়তো একটা খেলা ভালো দেখার জন্য বসে রয়েছে, তাকে কিন্তু ভালো ডিফেন্স তিনি শো করাতে পারেননি। হ্যাঁ, নিশ্চিতভাবে প্লেয়ারের খামতি রয়েছে, কিন্তু সেই খামতিটা হলো কেন, এটাও তো আমাদের সবার জানার ইচ্ছা রয়েছে। তবে অবশ্য অপরদিকে জানাতে হবে যে কংগ্রেচুলেশনস টু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। আইএসএল 10 বছর ধরে চলছে, 10 বছর ধরে আমরা নর্থ ইস্টকে দেখছি, এবং সেই নর্থ ইস্ট তার 11তম বছরে এসে কিন্তু প্রথম ট্রফি জিতলো। অনেক অনেক কংগ্রেচুলেশনস হাইল্যান্ডার ব্রিগেডকে, যারা দেখছো এই ভিডিওটা তাদেরকে অনেক অনেক কংগ্রেচুলেশনস। অসাধারণ ম্যাচ হয়েছে, অসাধারণ কামব্যাক হয়েছে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে পেনাল্টি শুটআউটে গিয়ে গুরমিত সিংয়ের অসাধারণ সেভস, এবং ফাইনালি নর্থ ইস্ট কিন্তু প্রথম ট্রফি, এবং সেটাও প্রেস্টিজিয়াস ডুরান্ট কাপ জিতে নর্থ ইস্টে ফিরতে চলেছে। পেদ্রো বেনালি তিনি গতবারে এসে ভীষণভাবে টিমটাকে চেঞ্জ করেছেন। মন্দার তামাহানে আজ আ ফুটবল ডিরেক্টর বা সিইও তিনি প্রচুর কাজ করেছেন, চেষ্টা করেছেন, আলাদাভাবে টিমটাকে বিল্ড আপ করেছেন। নওশাদ মুসার কথা বলতে হবে, তিনি নিশ্চিতভাবে প্রচুর ভালো ভালো প্লেয়ারকে স্কাউট করেছেন। এবং অবশ্যই সবথেকে বড় ক্রেডিট যাবে কিন্তু টিমের ওনার যারা রয়েছেন, স্পেশালি জন আব্রাহাম। বহু ওনাররা যখন একটা টিমকে প্রায় নষ্ট করে ফেলে, টিম হাল ছেড়ে দিয়ে চলে যায়, মালিকানা চেঞ্জ হয়ে যায়, বহু ঘটনা আমরা দেখেছি আইএসএল ক্লাবগুলোকে নিয়ে। সেই 10 বছরের যে একটা ধারা, সেটা কিন্তু খুব কম টিমই রয়েছে আপাতত যারা ধরে রাখতে পেরেছে। তার মধ্যে অন্যতম কিন্তু এই মানুষটা, জন আব্রাহাম, যার 10 বছরে কোনো সাকসেস ছিল না টিমটাকে নিয়ে। টিম রেগুলার বেসিসে ফেল করতো, খুব কম সময় হয়তো নর্থ ইস্ট ভালো কিছু করতো, বাট তিনি টিমের ওপরে, ক্লাবের ওপরে, ফ্যান্সদের ওপরে কিন্তু কোনোভাবে এফেক্ট আসতে দেননি। তিনি আগলে রেখেছিলেন, এবং ফাইনালি তিনি এই যে একটা টেস্ট অফ জয়, তিনি সেটাই কিন্তু ভীষণভাবে উপভোগ আপাতত করছেন। তো গোটা নর্থ ইস্টে যারা যারা জড়িত তাদেরকে অনেক অনেক কংগ্রেচুলেশনস। আশা করা যায় যে গোটা আইএসএল সিজনটা আমাদেরকে একটা ভালো ফুটবল নর্থ ইস্ট উপহার দেবে। যদি ম্যাচের প্রসঙ্গে আসি, তাহলে সেই ম্যাচের প্রসঙ্গে আমি শুরুতে কথা বলবো মাঠ নিয়ে। আপাতত যুব ভারতীর কন্ডিশন কিন্তু ভীষণভাবে হরিবল, ভীষণভাবে একটা প্যাথেটিক সিচুয়েশনে আমাদের মাঠটা রয়েছে। এখানে গোটা সিজনে আমাদের দুই টিম মোহনবাগান এবং ইস্টবেঙ্গল খেলবে, এবং সেখানে যদি চোট আঘাতের সংখ্যা বাড়ে, অ্যাটলিস্ট আমি অবাক হব না। আমি এখানে কোনো রকমভাবে মানে আগাম কোনো ভয় দেখাচ্ছি না কোনো ফ্যানকে, বাট সিরিয়াসলি বলছি, মাঠের যা কন্ডিশন, ভীষণভাবে তোমরা 90 মিনিটের প্রত্যেকটা ম্যাচ দেখেছো, যে টিমই খেলুক না কেন, এই মাঠের যা অবস্থা, সেখানে দাঁড়িয়ে দুটো টিমের কিন্তু প্রচুর ম্যাচ রয়েছে। আইএসএলের ম্যাচ রয়েছে, এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ম্যাচ রয়েছে, তার পাশাপাশি আরও হয়তো টুকটাক ম্যাচ অন্য চলবে। কিন্তু সেখানে দাঁড়িয়ে মাঠের যা কন্ডিশন, প্লেয়াররা প্রচুর পরিমাণে চোটাঘাত পাবে। ফাইনালের দিনকে দেখে নাও, একদম শুরু থেকে শেষ অবধি অনেক কটা প্লেয়ার কিন্তু চোট পেয়েছে, আগের দিনে চোট হয়েছে। তো আননেসেসারি এই ধরনের চোটাঘাত কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গলকে ফেস করতে হবে, এবং যারা ট্রাভেলিং টিমও আসবে, যারা ওয়াই ম্যাচ খেলতে আসবে, তাদের প্লেয়ারদেরও কিন্তু চোটাঘাত হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। তো মাঠের অবস্থা ভীষণভাবে খারাপ। এখান থেকে দাঁড়িয়ে মাঠটাকে আগে ঠিক করতে হবে, কারণ টুর্নামেন্ট যাবে আসবে, ম্যাচ যাবে আসবে, মাঠ থেকে যাবে, সেখানে প্লেয়াররা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেই দেখার দায়িত্ব কিন্তু অথরিটি। তো যারা দায়িত্বে রয়েছেন, দয়া করে মাঠটাকে একটু সারান, কারণ আজ জাস্ট 2 সপ্তাহ পরেই কিন্তু এই মাঠে আইএসএলের ওপেনিং ম্যাচ রয়েছে। সেখানে দুটো হাই ভোল্টেজ টিম মুখোমুখি হবে। সেখানে দাঁড়িয়ে যদি কোনো রকম প্লেয়ারের অঘটন দুর্ঘটনা ঘটে যায়, আমরা কিন্তু ফ্যান হিসেবে ভীষণভাবে সেই দিনকে দুঃখ পাবো। এবার যেটা নিয়ে কথা বলবো, যে দুটো টিমের স্টার্টিং 11, দেখো দুটো টিম নিজেদের বেস্ট 11 নামিয়েছিল সোজা কথায়। মোহনবাগানের যে বেস্ট ফরমেশন, বেস্ট লাইন আপের কথা বলেছিলাম, সেখানে দাঁড়িয়ে শুধুমাত্র পেত্রাতস স্টার্ট করেনি, যেটা আমি এক্সপেক্ট করেছিলাম যে পেত্রাতস হয়তো স্টার্ট করবে, সেখানে গ্রেগ স্টুয়ার্ট স্টার্ট করেছিল। ফাইন, দ্যাটস গুড। উল্টো দিকে নর্থ ইস্টের টিমেরও মোটামুটি যে ফরমেশন বলেছিলাম সেটাই ক্লিক করেছে, কিন্তু এই ক্ষেত্রে নর্থ ইস্ট শুরু থেকে ডিফেন্সিভ ফরমেশন নিয়েছিল, এবং সেটাও কিন্তু কালকের প্রিভিউতে মেনশন করেছিলাম যে
মোহনবাগান অ্যাটাক এবং নর্থ ইস্টের ডিফেন্স এই হবে আসল খেলা শুরুর দিকে। এবং নর্থ ইস্টের সেই স্ট্র্যাটেজি ছিল, কারণ ন্যাস্টার অ্যালবিয়াককে বসিয়ে দিয়ে কোচ কিন্তু শুরু থেকে হামজা রেগ্রাগুইকে অলমোস্ট সুইপার পজিশনে ঠেলে দিয়েছিলেন এবং সেটা প্রথমের দিকে খুব ভালোভাবে ক্লিকও করেছিল। এবং 10 মিনিটের মধ্যে যখন মোহনবাগান লিড নেয় থ্রু দ্য পেনাল্টি অফ জেসন কামিংস, সেই জায়গাতে পেনাল্টি আর্নটাও ভীষণভাবে পজিটিভ ছিল, একদম প্রপার ফাউল ছিল, প্রপার পেনাল্টি ছিল, রেফারি দিয়েছেন এবং সেখান থেকে মোহনবাগান লিড নেয়। কালকেই বলেছিলাম যে যদি প্রথম 15 to 20 মিনিটসের মধ্যে মোহনবাগান লিড নিতে পারে তাহলে অবশ্যই ফার্স্ট হাফে কিন্তু আরও লিড বাড়ানোর চেষ্টা করবে এবং মোটামুটি একটা ভালো অবস্থা থেকে মোহনবাগান ফার্স্ট হাফটা শেষ করবে। সেটাই হয়েছিল, একদম ফার্স্ট হাফে শেষের দিকে কিন্তু মোহনবাগান 2-0 করে দেয় এবং ওভারঅল ফার্স্ট হাফটা যদি দেখা হয় তাহলে কিন্তু সেখানে প্রায় মোহনবাগানের অ্যাটাক সর্বস্ব খেলা ছিল। সেইভাবে নর্থ ইস্ট কিন্তু খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি। হ্যাঁ, বিশেষ করে জিতি নেমেস দু একটা থ্রেট ক্রিয়েট করার চেষ্টা করেছে, বাট সেটা খুব একটা এফেক্টিভ হয়নি। টিমে চোটাঘাত ছিল, সেই জায়গা থেকে হয়তো ওদের ফরমেশন একটু বিগড়ে যায়, বাট সেটা খুব একটা যে ফার্স্ট হাফে মানে সেকেন্ড হাফে ওদের খেলাকে এফেক্ট করেছে এটা অন্ততপক্ষে বলা যাবে না। তো ইনজুরি ওদের টিমকে এফেক্ট ফেলতে পারেনি। এবার ব্যাপারটা হচ্ছে যখন তোমার টিম ফার্স্ট হাফে 2-0 লিড নিয়ে নিচ্ছে তখন তোমার এক্সপেকটেশন কি থাকবে, যে আমার অ্যাটাকাররা তো অলরেডি কাজ করে দিয়েছে, ফরওয়ার্ডরা তাদের জব রোল ডান, যে 2 গোলে টিম লিড করছে ফাইনালের মতো জায়গাতে, ফার্স্ট হাফে 2 গোলের লিড মানে এটা একটা বিরাট অ্যাডভান্টেজ। উল্টো দিকের টিমটা অ্যাওয়ে মাঠে ম্যাচ খেলছে, কোনো রকম নিউট্রাল জোন না, যে দুটো টিমেরই মোটামুটি সমান সমান প্রায় ফ্যান বেস রয়েছে, যে কেউ যা খুশি করতে পারে। তোমার টিম ঘরের মাঠে খেলছে, তুমি প্রায় গোটা স্টেডিয়ামে 98% ফ্যানের সাপোর্ট নিয়ে ম্যাচটা খেলছো। সেকেন্ড হাফে সবার প্রথম থেকে কি এক্সপেকটেশন থাকবে, যে মোটামুটি প্রথম 15 মিনিট কোনোভাবে উল্টো দিকের টিমকে অ্যাটাক করতে দেওয়া যাবে না, কারণ তাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তারা রীতিমতো অ্যাটাক জারি রাখবে। তো প্রথম 15 মিনিটটা সেকেন্ড হাফের ভীষণভাবে ভাইটাল এবং সেখানে চেষ্টা করতে হবে যদি 3 নম্বর গোলটা এসে যায় সেটা একটা ডাবল ইন্স্যুরেন্স হয়ে যাবে। এবার দেখলাম যে না, সেকেন্ড হাফে পুরো স্ট্র্যাটেজি ভাই অন্যরকম। আমার মাথায় এটা ঢোকেনি, আমি এক্সপ্লেনও করতে পারবো না, কেউ করতে পারবে না, যে সেকেন্ড হাফে সাহাল আব্দুল সামাদকে কেন তোলা হলো। যদি কোনো রকম ওর ইঞ্জুরি প্রবলেম থেকে থাকে, যে হ্যাঁ হয়তো কোনোভাবে কোনো আঘাত লেগেছে আমরা বুঝতে পারিনি, যেটা টিভিতে দেখলে বুঝতে পারা যায় না, যদি হয়ে থাকে দ্যাটস ফাইন। বাট ওভারঅল ওর যা পারফরমেন্স ছিল, পেনাল্টি আর্ন করেছে, সেখান থেকে গোল হয়েছে, নিজে গোল করেছে, থ্রেডস ক্রিয়েট করেছে, বল হোল্ড করেছে, স্কিল দেখাচ্ছিল, পাস দেখাচ্ছিল এবং আজকে একটা ডিফারেন্ট স্ট্র্যাটেজি অ্যাটাক লাইনে ছিল, যে কামিংস অনেক বেশি করে উইংয়ের দিকে চলে যাচ্ছিল এবং সাহাল আব্দুল সামাদ অনেক বেশি করে ফলস নাইন, কখনো সেন্টার ফরওয়ার্ড পজিশনে আসছিল। যে গোলটা করেছে সেই গোলটাও কিন্তু অলমোস্ট একটা সেন্টার ফরওয়ার্ড বা নাম্বার 9-এর পজিশনের যে গোল, সেই জায়গা থেকে গোলটা কিন্তু ফিনিশ করেছে। তো ফার্স্ট হাফের টিম পুরো ভালো ছিল, টিমের যা কিছু মাঝমাঠ ওরিয়েন্টেশন বলো, অ্যাটাকের ওরিয়েন্টেশন বলো, সব কিছু ঠিকঠাক ছিল। ডিফেন্সে প্রবলেম অবশ্যই প্রথম থেকে ছিল, সেখানে একটু শেকি লাগছিল এবং অ্যালবার্তো রড্রিগেজের উঠে যাওয়াটা একটা বড় ফ্যাক্টর। কিন্তু এখানেও আমার একটা বড় প্রশ্ন, যে যখন তুমি একজন ডিফেন্ডার সেন্টার ব্যাককে তুলে নিচ্ছ, এতদিন জানতাম ফুটবলের ক্ষেত্রে যে লাইক ফর লাইক চেঞ্জ হয়, টিম এগিয়ে রয়েছে 2-0 গোলে, সেখানে দাঁড়িয়ে আশিস রায় আগের দিনকে নেমেছিল, একই রকম চেঞ্জ হয়েছিল, কিন্তু আশিস রায় কিন্তু নেমেছিল ওই জায়গাতে অ্যাটাকের জন্য, যে টিম 2-0 করে তখন পিছিয়ে রয়েছে, আশিস রায়ের ক্রসটা, আশিস রায়ের অ্যাটাকটা ভীষণভাবে টিমের জন্য দরকার। বাট আজকে দাঁড়িয়ে অ্যালবার্তো রড্রিগেজ যখন বেরিয়েই যাচ্ছে তার ইঞ্জুরির কারণে, সেখানে কিন্তু ভীষণভাবে একজন লাইক ফর লাইক চেঞ্জ দরকার ছিল। দীপেন্দু বিশ্বাস যে আগের ম্যাচটা এত ভালো খেললো, অসাধারণ খেললো, ফাটাফাটি পারফরমেন্স দিল, আজকে দাঁড়িয়ে তার কথা কেন কোচ ভাবলেন না, বড় প্রশ্নের জায়গা। আমি সিরিয়াসলি বলছি, এই দুটো চেঞ্জ অ্যাটলিস্ট আমি আমার পয়েন্ট থেকে এক্সপ্লেন করতে পারবো না, কারণ পুরো আমার মাথার উপর দিয়ে গেছে। সাহাল আব্দুল সামাদ যে ভালো খেলছিল তাকে তোলার প্রসঙ্গ ছিল না, দীপেন্দু বিশ্বাস যে লাস্ট ম্যাচটা অসাধারণ খেলেছিল তাকে ভীষণভাবে কিন্তু লাইক ফর লাইক চেঞ্জে অ্যালবার্তোর জায়গাতে দরকার ছিল। এবার যেটা মেন ব্যাপার, যে যখন তোমার টিম এই ধরনের চেঞ্জ করবে, যখন আসল ফরমেশনটা ঘেঁটে যাবে, যখন প্রপার ডিফেন্সিভ মানে ওরিয়েন্টেশনটা থাকবে না, প্লেয়ারদের মধ্যে কমিউনিকেশনের গ্যাপ হবে, তখন কি হবে, অপোনেন্ট দেখবে যে এটাই সুযোগ, ওই যে ফাঁকা জোন তৈরি হচ্ছে ওই জায়গাতে গিয়ে ধাক্কা মারো। যে মুহূর্তে গোলটা হলো সেই জায়গাতে দাঁড়িয়ে যদি ওই মুভমেন্টটাকে আবারও দেখো, আমার তো রিপ্লে দেখানোর বা ভিডিও ফুটেজ দেখানোর কোনো রাইটস নেই, আদারওয়াইজ স্ট্রাইক এসে যাবে, না হলে আমি দেখাতাম যে প্রথম কথা মাঝ মাঠে ব্লকিং ছিল না। আলাদ্দিন আজারি
একটা বিরাট বড় ফ্রি জোন পেয়েছে, সেকেন্ড হাফটা একার হাতে মোহনবাগানকে শেষ করে দিয়ে চলে গেছে। জাস্ট ওই 3-4 মিনিটের গ্যাপে নিজে গোল করেছে, গোল করিয়েছে। যে গোলটা আলাদিন আজারি করেছে ওই জায়গা থেকে জাস্ট মনভীর এবং থাপা দুজনে দাঁড়িয়ে দেখেছে, হয়তো দুজনের মধ্যে কেউই ঠিক করতে পারেনি যে ওই বলটাতে চ্যালেঞ্জ কে করবে, ক্লিয়ারটা কে করবে। এই জায়গাতে দাঁড়িয়ে যখন তোমার ফরওয়ার্ড দেখবে যে আমার উল্টো দিকের ডিফেন্ডাররা তারা নিজেরাই ডাবল মাইন্ডেড রয়েছে, তারা ঠিক করতে পারছে না কি করবে, তো সুযোগ হচ্ছে ওই জায়গা থেকে পুরো চার্জ করো, অ্যাটাক করো, অ্যান্ড ফাইনালি গোলটা ওরা তুলে নেয়। সেকেন্ড গোল যেটা নর্থ ইস্ট তুললো, এটা পুরোপুরি ডিফেন্স লাইনটা তখন ভেঙে গেছে, কোনোভাবে ডিফেন্সের জায়গাতে আর সেই স্টেবিলিটি পাওয়া যাচ্ছে না, নার্ভাস সিস্টেম পুরো ফেল করেছে। যে জায়গা থেকে ও বলটা বাড়িয়েছে, না তো ওকে ওই জায়গা থেকেও ব্লক করলো, প্রপার ব্লকের জন্য আপুইয়া রয়েছে, থাপা রয়েছে, তারা কোথায় ছিল, পুরোপুরি ওর থেকে উল্টো দিকে। ওখানে আলাদিন আজারি একটা জোন পেল, বলটা ক্রস রাখলো এবং যে জায়গা থেকে গুইলেরমো গোল করেছে, জাস্ট ওখানে ডিফেন্সিভ ফেলার ছাড়া তুমি আর কিছু বলতে পারবে না। কারণ ওখানে এরিয়াল বল যখন আসছে, শুভাশিস বোস জানে, টম অলড্রেড জানে যে একটা এত লম্বা ফরওয়ার্ড রয়েছে যে ওপরের দিকে উঠলে কিন্তু ইজি বল পেয়ে যাবে, তো সেখানে দাঁড়িয়ে কোনো ক্লিয়ারেন্স নেই। যে সময়ে শুভাশিস জাম্পটা করলো, অলরেডি বল কিন্তু ওকে ছেড়ে বেরিয়ে চলে গেছে। এই যে মোমেন্টামটা, এই যে 3-4 মিনিটের মধ্যে দুটো গোলে কামব্যাক করা নর্থ ইস্টের, এখানে দাঁড়িয়ে মোহনবাগান মাঝমাঠ ডিফেন্স টোটাল যে একটা রিদিম ছিল, সেই রিদিমটা পুরো নষ্ট করে দিল। অ্যান্ড এতটা পুয়োর শো যদি তুমি ফার্স্ট হাফে লিড নেওয়ার পর সেকেন্ড হাফে দেখাও, তাহলে কিন্তু অপোনেন্ট টিম রীতিমতো তোমাকে চেপে ধরার চেষ্টা করবে, যে এই টিমটার আপাতত অ্যাটাকে কোনো রকম আর চান্স তৈরি হচ্ছে না। কারণ টিমের যে সব থেকে প্রপার অ্যাটাকার ছিল, যে পুরো ম্যাচটা ফার্স্ট হাফটা প্রায় একার হাতে, একার জাদুতে পুরো খেলছিল, লিস্টন ক্লাসকেও ক্রেডিট দিতে হবে, ক্রেডিট যার দরকার তাকে নিশ্চিতভাবেই দিতে হবে। লেফট চ্যানেল দিয়ে প্রচুর অ্যাটাক করেছে, যে অ্যাসিস্ট করেছে অসাধারণ করেছে। মনভীর আজকে পুরোপুরি অফ কালার, মনভীরকে এখনও অবধি সেই টাচে লাগেনি। হয়তো মনভীর বেশ কিছু ম্যাচে ভালো পারফরমেন্স করেছে, গোল করেছে, নেমে ম্যাচ চেঞ্জ করেছে, বাট মনভীর অ্যাকচুয়ালি যে রোলটা নেয়, মনভীর অ্যাকচুয়ালি যে খেলাটা খেলে, সেটা মনভীরের থেকে আমরা পাচ্ছিলাম না আজকের ফাইনালে। বাট তারপরে দেখলাম যে মনভীরকে কিন্তু চেঞ্জ করা হলো না রাইট টাইমে। সো ওভারঅল আমি 3টে জিনিস বলবো মেনলি আজকে মোহনবাগানের এই ফাইনালটা হারের কারণে। নাম্বার 1 হচ্ছে প্লেয়ারদের ফিটনেস। ফার্স্ট হাফে যতটা ফিট দেখছি, সেকেন্ড হাফে শুরুটা ঠিক আছে, তারপর আস্তে আস্তে কিন্তু টিমটা স্লো হয়ে যাচ্ছে। টিমের যে ট্র্যাক ব্যাকের স্পিড ভীষণভাবে কম, রিকভারি স্পিড, বল রিকভারি ক্ষেত্রে ভীষণভাবে কম। তো এই জায়গাটা কোচের দেখা দরকার, যে কেন ফিটনেসে এতটা ঘাটতি হচ্ছে, প্লেয়াররা কেন একটা সময়ের পর এতটা স্লো হয়ে যাচ্ছে, এবং সেখানে অ্যাটাকের যে বিল্ড আপ সেখানেও কিন্তু প্রবলেম হচ্ছে। নাম্বার 2 হচ্ছে কোচের স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন উঠবে, কারণ তাকে ভীষণভাবে কিন্তু স্ট্যাটিক এবং একদমই খুব ফ্ল্যাট স্ট্র্যাটেজিতে ম্যাচ অ্যাপ্রোচ করতে দেখা যাচ্ছে। ডাইনামিক স্ট্র্যাটেজি দরকার, ফরমেশন চেঞ্জ হলেই যে স্ট্র্যাটেজি চেঞ্জ হয়ে যায় তা না। আর নাম্বার 3 হচ্ছে যে টিমটা যখন অ্যাটাক সর্বস্ব, তখন সেখানে দাঁড়িয়ে ডিফেন্সকে নিয়ে আরও কাজ করার দরকার রয়েছে, ডিফেন্সে আরও অনেক বেশি মজবুতি দরকার রয়েছে, এবং সেটা কোচ যত তাড়াতাড়ি করবেন, যত তাড়াতাড়ি ডিফেন্সটাকে তিনি স্ট্রং বানাবেন, তত তাড়াতাড়ি কিন্তু আইএসএল আমরা দেখব যে মোহনবাগান একটা প্রপার ছন্দে শুরু করছে। আদারওয়াইজ অ্যাটাক হয়তো 2, 4, 5টা ম্যাচে ভীষণভাবে ভালো খেলবে, হাই উইন এনে দেবে, কিন্তু যখন ডিফেন্স চাপে পড়বে তখন কিন্তু সিরিয়াসলি অ্যাটাকেরও কিছু করার থাকবে না। সো দেখা যাক, সবেমাত্র সিজন শুরু হয়েছে, 3টে আইএসএল টিমকে মিট করেছে এবং 90 মিনিটের মধ্যে কোনো টিমকেই মোহনবাগান হারাতে পারলো না। এটা কনসার্নিং জায়গা না, এটা কোথাও একদমই শুরুতে কেউ পাত্তা দেবে কি দেবে না তার ব্যাপার। কিন্তু হ্যাঁ, আইএসএল এখনও 2 সপ্তাহ বাকি রয়েছে, এই 2 সপ্তাহের মধ্যে অনেকটা রিকভারি মোহনবাগানকে করতে হবে, সব দিক থেকে, মেন্টালিটির দিক থেকে, ফিজিক্যাল দিক থেকে, এবং অবশ্যই টিমের স্ট্র্যাটেজি, ফরমেশন, কোচের ট্যাকটিক্স, টেকনিক, সব জায়গা থেকে কিন্তু একটা রিকভারি দরকার রয়েছে। আর শেষকালে 3টে ট্রফির কথা বলে দিই, ইন্ডিভিজুয়াল ট্রফি। গোল্ডেন বল জিতেছে জিতি নেমেশ, অসাধারণ টুর্নামেন্ট গেল। আজকে হয়তো খুব ভালো কিছু করতে পারেনি। গোল্ডেন বুট জিতেছে নোয়া সাদোই, 6টা গোল করেছিল। অ্যান্ড অবভিয়াসলি গোল্ডেন গ্লাভস কিন্তু গুরমিত সিং, যার আজকে অসাধারণ পারফরমেন্স আমরা দেখলাম, দারুণ সেভ করেছে পেনাল্টি শুট আউটে এসে, এবং মোটামুটি উল্টো দিকে ভিশাল কায়েত কিছুই করতে পারেনি পেনাল্টি শুট আউটে, কিন্তু ওভারঅল ম্যাচে ভিশাল কায়েত বেশ কিছু ভালো সেভ করেছে। আদারওয়াইজ যে ধরনের থ্রেট নর্থ ইস্ট ক্রিয়েট করছিল, যেরকম ওপেন স্পেস থেকে প্রচুর শট নিয়েছিল, ভিশালের হাত না থাকলে কিন্তু ম্যাচটা পেনাল্টি শুট আউটে যাওয়ার কথা ছিল না। তাহলে কিন্তু অলরেডি 3-4টে গোল নর্থ ইস্ট করে ফেলতে পারতো, ওটা যদি অন্য কোনো গোলকিপার বা ভিশালের যদি আজকে খারাপ দিনও থাকতো। সো এর বেশি আর কিছু বলার নেই ম্যাচটা নিয়ে। এই
এই ভিডিওটা এই অবধি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, তোমাদের যা যা ওপিনিয়ন্স রয়েছে রিগার্ডিং দিস ম্যাচ অ্যান্ড ওভারঅল টোটাল টুর্নামেন্টটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।